লেখনী আসলে খুবই ভাইটাল বা ইম্পর্টেন্ট একটা জিনিস। তো খুব ভালো লেখা যদি হয় তখন সুর করতেও খুব ভালো লাগে, মানে তখন একটা টেনশনে কাজ করে যে একটা খুব ভালো লেখাকে খুব ভালো সুর দিয়ে কমপ্লিমেন্ট করা গেল কিনা, এটা একটা টেনশনের ব্যাপার। বাট আপনি ওয়ান্স আপনি লিরিকের সাথে কানেক্টেড হতে পারবেন, এটা আপনার মিউজিকের বল, এটা আপনি তখন একটা আপনার হয়তো আসলে কল্পনা করতে পারবেন কি টাইপের ইনস্ট্রুমেন্টেশন হওয়া উচিত, কোন টাইপের মিউজিক্যাল নোট ইউজ করা উচিত, কোন টাইপের মুড ইউজ করা উচিত মুভির সাথে এবং ক্যারেক্টারের সাথে, তার পারিপার্শ্ব, তার ক্যারেক্টারের সাথে গানটা যাবে কিনা। সো এরকম আসলে অনেকগুলো ব্যাপার থাকে। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাই প্যারাশুট অ্যাডভান্স সিক্রেটস হেয়ার অয়েল বিনোদন সারাদিনের আজকের পর্বে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। প্রত্যেকটা দিনের মতন আজকেও আমি একজন বিশেষ অতিথিকে সাথে নিয়ে ফিরেছি। আসছে 31 জুলাই শুক্রবার বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে নতুন চলচ্চিত্র শেকড়। আর এই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালককেই আজকে আমি আমন্ত্রণ জানিয়েছি, যিনি বিশ্বাস করেন ভালোবাসি শব্দটাকে রাখা যায় না লুকিয়ে, একদিন না একদিন তা মনের নোটিশ বোর্ডে টাঙানো হয়েই যায়। সঙ্গীতের সাথে তার পথ চলা 21 বছরের। সেই পথে কখনো তিনি খুঁজেছেন নিজের জন্মভূমি, কখনো ছুঁয়েছেন ফাগুন হাওয়ার কোমলতা, কখনো আবার সুরের ভেতর খুঁজেছেন অজ্ঞাতনামা অনুভূতির পরিচয়। হ্যাঁ দর্শক, যার সুরে কবিতা আছে, যার কণ্ঠে আছে মায়া, আর যার প্রতিটি কম্পোজিশনে থাকে হৃদয়ের গোপন আলাপ, তিনি রোকনিমন। আজ আমার সাথে বিনোদন সারাদিনে তিনিই আমার অতিথি। চলুন কথা বলি তার সাথে। কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে একটা পরিচয় দিলেন। অবশ্যই আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে আপনার কাজগুলো নিয়ে। অবশ্যই কাজ নিয়ে কথা বলতে চাই, শেকড় প্রসঙ্গে আসবো। আপনি যখন চিরকুটে ছিলেন সেই সময়ও কিন্তু আপনার কাজগুলো আমরা খেয়াল করতাম, ভীষণ ভীষণ হৃদয়গ্রাহী। সবটা নিয়েই শুনবো, তবে শুরুতে শেকড় প্রসঙ্গেই আসতে চাই। শেকড় নিয়ে কাজ করতে গিয়ে কি নিজের জীবনে নিজের কোনো শেকড়ের অনুসন্ধান করেছেন বা সেটাকে মাথায় রেখে কাজটা করেছেন? আসলে এটা কিন্তু মানে শেকড়ের মুভির যা মূল স্টোরি লাইন, আসলে এইটা কিন্তু সবাই আমরা কোনো না কোনো ভাবে এক্সপিরিয়েন্স করি আমাদের আশেপাশে। আমরা নিজেরা যারা বাংলাদেশে থাকি তাদের কথা ভিন্ন, বাট যারা আসলে মাইগ্রেট করে আলটিমেটলি আসলে ওদের লাইফের নানান রকম বাস্তবতা থাকে। আবার আমরা এখানে যারা আত্মীয়রা থাকি আমরাও হয়তো কিছু বাস্তবতার মধ্যে থাকি। তো একটা মানুষ কিন্তু ভাগ্যের অনুসন্ধানেও বাইরে চলে যায়, আবার কেউ অভিমানে যায়, বা অন্য কোনো যে কোনো সামাজিক যে কোনো প্রেশার বা বিভিন্ন কারণে যায়। তো আমি খুব স্পেসিফিকলি নাম বলবো না, বাট আমার নিজের বলয়ের মধ্যেই, আমার আত্মীয় স্বজনের মধ্যেই এরকম ব্যাপারগুলো কিন্তু আছে। সো এগুলো আসলে খুব হার্ড টাচিং। আপনি বাইরে থাকেন বাট আপনার রুট আসলে অলওয়েজ আপনাকে টানে, কিন্তু কেউ হয়তো বাধ্য হয় বাস্তবতায় যে আর হয়তো ফিরে আসতে পারে না। বুঝতে পেরেছি। প্রসূন রহমানের সাথে আপনার আগেও একটা কাজ হয়েছিল, আপনি জন্মভূমির সময় থেকে তার সাথে ছিলেন সেই প্রজেক্ট, এবং এখন শেকড়ের জন্য কাজ করলেন। সময়ের ফেরে তারপরে প্লট যেহেতু আলাদা, কাজের ভিন্নতা তো রয়েছেই, কতটা উপভোগ করেছেন? প্রসূন ভাইয়ের সাথে কাজ করা আসলে ভাগ্যের ব্যাপার। ব্যাপারটা হচ্ছে উনি শুধু আসলে মানে ডিরেক্টর তা না, উনি সম্ভবত ইউ ল্যাবে ফিল্ম মিডিয়া পড়ান, উনি একজন অধ্যাপক। তারপর উনি একজন লেখক, কবি, লিরিক্সিস্ট, যাই বলেন আর কি। তো উনার সাথে কাজ করতে গেলে আসলে একটা লার্নিং সেশন দিয়ে যেতে হয়, সাহিত্যিক লার্নিং সেশনটা হয়। তো উনার সাথে উনার এক একটা মুভি বা ইভেন চিত্রনাট্যগুলো উনি করেন। তো সবচেয়ে মজা হয় উনার মুভিতে, এবার যেমন শেকড়ে গানের সুযোগ ছিল, মানে মৌলিক গান, 2টা গান ছিল। তো উনি চিত্রনাট্য যখন লেখেন তখনই কিন্তু লিরিকটা লেখেন। সো মানে মুভির সাথে একদম 100% ব্লেন্ড হয়। নর্মালি তো ফরমাইশই থাকে যে এই মুভির এই সিনের জন্য একটা গান লাগে, লিরিক্সিস্ট খোঁজো, এই করো সেই করো। তো ওইসব জায়গাগুলো আসলে অনেক আরাম করে, স্ক্রিপ্টিং অনেক সুন্দর হয়। স্ক্রিপ্টিং যেহেতু অনেক সুন্দর হয়, এটার মিউজিক স্কোর করা এবং সেটা যেহেতু মানে আবহের সাথে, অনুভূতির সাথে মিলে থাকে, আমাদের কাছে খুবই হৃদয়গ্রাহী লাগে। শেকড়ে তো 2টো গান রয়েছে আপনার করা, যদিও আয়োজনের কিছুটা শুরুর ভাগেই রয়েছে। একটা গানের কিছুটা অংশ আপনার কাছ থেকে শুনতে চাই।
আমি এটা মানে অরিজিনাল যে পিচ সেটা থেকেই করছি, একটু লো স্কেল হবে। কিছু কথা হয় না বলা কখনোই, কিছু কথা হয় না জানা কখনোই, কিছু কথা হয় না বলা কখনোই, কিছু কথা হয় না জানা কখনোই। বুকেরই গভীর খাদে কথারা গুমড়ে কাঁদে, বুকেরই গভীর খাদে কথারা গুমড়ে কাঁদে। মুখোমুখি বসব তোমার, আমারও হয় না বলা কখনো, কিছু কথা হয় না বলা কখনোই। থ্যাংক ইউ সো ছোট্ট একটু মাচ। জায়গায় লিরিক ভুলে গেছে, আমার আসলে মেমরি খুব বাজে, আমাকে যারা চিনে সবাই জানে এটা। ইটস ফাইন। আপনার কম্পোজিশন গুলো আমরা শুনলে বুঝতে পারি অনেক অনেক ইমোশন, এবং আপনি যে গাইলেন অনেকটা আবেগ দিয়ে। এই আবেগের সোর্সটা কোথায়? সেটা কি জীবনের অভিজ্ঞতা নাকি ভিশন, পর্যবেক্ষণ? এটা খুব কঠিন কোশ্চেন আসলে, আবার সহজও। ধরেন আমরা যে কথা বলছি, আমাদের মধ্যেও কিন্তু সিচুয়েশনাল একটা আবেগ কাজ করে, তাই না? লাইক আমার এটা ফাইন, আপনার জন্য যেমন এটা একটা প্রোগ্রাম, আবার আমার জন্য এটা আমরা যে শেখর যে মুভিটা করেছি এইটাকে এক্সপ্রেস করা, বা এটাও একটা, তো ওই মুভির সাথেও তো আবার একটা ইমোশনাল কানেকশন থাকে এরকম। সো যে কোনো কিছু আমরা যখন করি আসলে বিইং আ হিউম্যান বিইং আর কি, আমাদের তো আবেগ আসলে কাজ করবে সবকিছুতে। এটা শুধু মিউজিক না, আপনার আসলে চলা বলায়, কথায়, খাওয়া দাওয়ায়, বন্ধুদের সাথে আড্ডায়, সবার সাথে। আপনার কম্পোজিশনে যারা গান করেছেন, ইভেন শেখর সিনেমাতেও, তাদের পারফরমেন্স আপনি অত্যবধি কতটা সন্তুষ্ট হতে পেরেছেন? আচ্ছা, গানগুলো আমি যখন লিরিকগুলো পাই, প্রসন্ন ভাই লিরিক খুব সুন্দর হয়। এখন তো শুনলেন কথাগুলো, সুর যাই হোক, সুর আমি করার চেষ্টা করেছি দুইটারই, তো অন্যরকম একটা ভালো লাগে কাজ করে, কারণ লেখনী আসলে খুবই ভাইটাল বা ইম্পর্টেন্ট একটা জিনিস। তো খুব ভালো লেখা যদি হয় তখন সুর করতেও খুব ভালো লাগে, মানে তখন একটা টেনশনে কাজ করে যে একটা খুব ভালো লেখাকে খুব ভালো সুর দিয়ে কমপ্লিমেন্ট করা গেল কিনা, এটা একটা টেনশনের ব্যাপার। বাট আপনি ওয়ান্স আপনি লিরিকের সাথে কানেক্টেড হতে পারবেন, এটার আপনার মিউজিকের বল, এটা আপনি তখন একটা আপনার হয়তো আসলে কল্পনা করতে পারবেন কি টাইপের ইনস্ট্রুমেন্টেশন হওয়া উচিত, কোন টাইপের মিউজিক্যাল নোট ইউজ করা উচিত, কোন টাইপের মুড ইউজ করা উচিত মুভির সাথে এবং ক্যারেক্টারের সাথে, তার পারিপার্শ্ব, তার ক্যারেক্টারের সাথে গানটা যাবে কিনা। সো এরকম আসলে অনেকগুলো ব্যাপার থাকে, আর সবকিছু গায়ক মেপে। গায়িকাদের কথা যদি, আর যদি গায়ক গায়িকাদের কথা বলি, আমার এই গান দুইটাতেও যেমন, তো এখন যে গানটা গেলাম এইটার কথা একটু বলি, যে এটা টিউন করলাম, আমার ভয়েস এই টাইপের বাজে টোন দিয়েই ছিল একটা ভয়েস, তো যাওয়ার পর এটা গেছে সানজিদা মাহমুদ নন্দিতা, তো ওর ভয়েসটা পড়ার পরেই গানটা জাস্ট চেঞ্জ হয়ে গেল। কারণ গানটা তো আসলে মেয়ের ভয়েসে যাবে এরকম করে মাথায় করে করা, তো আমার তো ছেলের ভয়েস ছিল, তো ওর কিন্নরি কণ্ঠটা যখন এসে পড়লো এটাতে, ইট ওয়াজ টোটালি চেঞ্জড। এবং আমি রেকর্ডিং এর সময় টিউন আমার থাকলেও সিঙ্গার যখন গাবে, তার প্রত্যেকটা সিঙ্গারের তো নিজস্ব একটা বৈশিষ্ট্য থাকে, থ্রোয়িং এর বা সুর নিয়ে তারও তো চিন্তা ভাবনা থাকে, তো ও কিছুটা ইম্প্রোভাইজ করেছে। তো ওর সাথে আমি আগেও অন্য মুভিতেও কাজ করেছি, ওইটারও একটা মজার জিনিস, ওইটাতেও মানে ও একটু রেয়াজ করছিল, তো গানের ওই মুভিতে ওই গানের শুরুতে যেই রেয়াজটা করছিল ওইটা গানের এন্ডে আমরা দিয়ে দিচ্ছিলাম, খুব ভালো লাগে। তো মানে ও খুব চমৎকার, অসম্ভব সুন্দর গেছে গানটা, মানে আমি লাকি যে একটা প্রপার একটা ভয়েস দিয়ে গানটা গেল, মানে রুটস মুভিটাই লাকি এই জন্য আসলে।
কাস্টিং হিসেবে। আমি একটু অন্যান্য কাজের প্রসঙ্গে আসতে চাই। আপনাকে অন্যান্য চলচ্চিত্র পেয়েছি, যেমনটা ইন্ট্রোতে একটুখানি ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছে, অজ্ঞাতনামা, ফাগুন হাওয়া, এবং গুণী অভিনেতা এবং পরিচালক তৌকির আহমেদের সাথেও তো বেশ ভালো সখ্যতা রয়েছে আপনার। আমি ওভারঅল একটু জানতে চাইছি আপনাদের সখ্যতার কথা, কাজের অভিজ্ঞতার কথা। আচ্ছা, তৌকির ভাইয়ের সাথে কাজ করা তো মানে এটা এটা একটা বিশাল ভাগ্যের ব্যাপার। উনি পাগলা মানুষ, আবার খুব ভদ্র মানুষ, খুবই সিরিয়াস মানুষ, আবার দুষ্টামিও যথেষ্ট করেন। কিন্তু উনি ওনার কাজ বের করা না পর্যন্ত আপনি পেইন পান, গেইন পান, কিছু যায় আসে না, উনি এটা বের করে ছাড়ে। তো এগুলো আসলে এক একটা জার্নি, ওনার কাছ থেকেও আসলে অনেক কিছু শিখেছি। কারণ মুভির মিউজিক আর টিপিক্যাল গানের যে মিউজিক, এটা তো আসলে আকাশ পাতাল পার্থক্য। আপনি কোনটা ভালো পারেন, কোনটা ভালো বাজান, বা কি ভালো পারেন, দ্যাট ডাজন্ট ম্যাটার অ্যাট অল। ম্যাটার করে ওই মুভির প্রয়োজনে কি কি এলিমেন্টস দরকার। তো ওনার গানগুলোতেও চ্যালেঞ্জ ছিল। অজ্ঞাতনামা, যেটা ওইটার টাইটেল সংটা আমি গিয়েছিলাম, এই গানটা অজ্ঞাতনামা অস্কারের জন্যও নমিনেশন পেয়েছিল। হ্যাঁ, তো এনিওয়েজ, তো এমনিতেও অনেকগুলো চলচ্চিত্রের অ্যাওয়ার্ড আছে ইন্টারন্যাশনাল বাইরের এটা। তো ওইটাও এটা এরপরেও আরো 3টা মুভি মনে হয় করলাম, সব মুভির নাম মনে ছিল, আমি বলছিলাম মেমোরি বাজে। ফাগুন হাওয়ায় করলাম লাস্ট, এর আগে ছিল আমরা হালদা করলাম। হালদা তো স্যার অ্যাওয়ার্ড জি, পেয়েছিল জি। মিউজিকের জন্য। ওনার সাথে কাজ করা অজ্ঞাতনামার একটা মজার বলি। Sure. অজ্ঞাতনামার মূল যেই স্টোরিটা ছিল, এটা হলো একটা লাশ নিয়ে, ওইটা পিক আপে নিয়ে নিয়ে ঘুরে। তো ওই পিক আপের উপর দাঁড়িয়ে আমাদের আবার গান পারফরমেন্স ছিল, ওইটাই আবার মুভির ফার্স্ট সিন ছিল। সিনেমার জন্য গান তৈরি করা কতটা চ্যালেঞ্জিং আপনার জন্য? খুবই চ্যালেঞ্জিং, কারণ অনেক বড় দায়িত্ব তো। কারণ গানটা তো কোনো না কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসের জন্য হচ্ছে, সেটাও বড় কথা না, মুভির জন্য হচ্ছে। মুভি অনেক বড়, মানে মিউজিক যদি একটা কি বলবো, শিল্পের যদি 10%, 20%, 25%, মুভি তো ইটস আ হোল 100%। তো True. ওই মুভির স্ক্রিপ্ট, ওই মুভির যেই প্রেক্ষাপট, সিন, ওইটার ইমোশন, সবকিছুকে টাচ করে ওই প্রপার মিউজিক, ওই মিউজিকটা আবার কমপ্লিমেন্ট করবে ওই মুভিটাকে, এটা আসলে অনেক বড়সড় একটা কাজ। এটা কখনো কখনো ভয়ও লাগে, আর দুশ্চিন্তাও হয়। আর কাজের ইয়েতে যদি বলি, মানে ট্রেন্ডের কথা যদি আসি, দেখুন একটা সময় মেলোডিয়াস গানগুলো মানুষ খুব পছন্দ করতেন, চলচ্চিত্রে খুব প্রাধান্য পেত। এখন দেখা যায় যে, আমি সম্মান রেখেই বলছি যে আয়রে আয়রে চাঁদ মামা চিমটি দেয়া যারে লাগে উড়া ধরা, এই ধরনের লিরিক্সগুলো বেশি জনপ্রিয়তা পাচ্ছে। এটা নিয়ে কি বলবেন? মেলোডি কি তবে হারিয়ে যাচ্ছে ডে বাই ডে? মেলোডি হারিয়ে যাচ্ছে না আসলে, এটা তো আসলে এক রকমের ট্রান্সফরমেশন হচ্ছে। আসলে মানুষের রুচির চেঞ্জ হয়, পৃথিবী চেঞ্জ হচ্ছে। অলওয়েজ আমরা বলি যে পৃথিবী আগায় যাচ্ছে, ইটস নট দ্যাট, পৃথিবী চেঞ্জ হচ্ছে আসলে। সো আগের একটা সময়ের যেরকম শিল্প ছিল মুভিতে, বা যেই কোনো শিল্প মাধ্যমে, সেগুলোর ডেপথ কিন্তু দিন দিন কমে যাচ্ছে। কারণ মানুষের আসলে এখন অত চিন্তা ভাবনা করার সময় নেই। ডিভাইস ডিপেন্ডেন্সি, জাস্ট ওয়ান লাইফ, ওয়ান ডিভাইস। সো এগুলোতে যেটা হয় আসলে, আপনি তো আসলে মানে আমরা এখন আর মানে দুই দণ্ড একটু বসে যে মাথা ঠান্ডা করে চোখ বন্ধ করে কিছু একটা ভাববো, সেই ভাবনার সময় নেই। ভাবতে নেবেন, টুং করে একটা শব্দ হবে, ও একটা নোটিফিকেশন আসছে। সো এটাতে আসলে মানুষ এখন আর কোনো কিছুতে ফোকাস রাখতে পারে না। ফোকাস না রাখলে শিল্প বড় হবে কিভাবে? সো ওই জন্য আপনি খুব ভারী ভারী কথা বা খুব মেলোডি, এইসব জিনিস আর এখন চলে না, সব অন দা গো, এটা কুইক ইজি, মানুষ এই জন্য ক্লিক বোধহয় করছে স্টে যাচ্ছে। করে না, মানে আমরা শুনছি আসছে, ট্রেন্ডিং এ যাচ্ছে, আবার হারিয়েও যাচ্ছে। হ্যাঁ, আপনি আগের দিনের গানের দেখবেন, আপনি অন্তত 5-10 লাইন মুখস্থ বলতে পারবেন। মুখস্থ করেন না, কিন্তু মুখস্থ হয়ে গেছে। কিন্তু আপনি এখন যেসব গানগুলো বললেন, লাগে উড়া ধুরা, আমার মাথায় জাস্ট এইটুকু আছে, লাগে উড়া ধুরা, এর আগে পিছনে কি লাইন আছে আমি জানি না। আই এম নট শিওর আপনি কয়টা লাইন মনে করতে পারবেন। আসলে যাবে না, টাচ করছে না। তো যেহেতু টাচ করছে না, আমরা মেমোরিতে রেখেও দিচ্ছি না। সেটাই। আচ্ছা, এবারে আরো একটা গান শুনতে চাই, অবশ্যই শেখর সিনেমার আনাদার যে গানটা আপনি তৈরি করেছেন, আচ্ছা, সেটার কিছুটা অংশ যদি আমাদেরকে শোনান। এই গানটা করেছে, এটাও
প্রসূন ভাইয়েরই লেখা, দুইটা গানই ওনার লেখা, ওই যে একই চিত্রনাট্য লিখতে লিখতে যে গান লেখা। তো এই গানটা ভয়েস দিয়েছে সাব্বির জামান, খুব সুন্দর গেয়েছেন গানটা। তো এটাতেও ঠিক আছে, ট্রাই করি। আমি কোন শীতের পাখি নই, আমি কোন আগন্তুক নই, আমি কোন শীতের পাখি নই, আমি কোন আগন্তুক নই। এই যে মাটি বৃক্ষ ছায়া, অসীম আকাশ মেঘের মায়া, এই যে মাটি বৃক্ষ ছায়া, অসীম আকাশ মেঘের মায়া, সবটা জুড়েই কানের শিকড় শুয়ে রই। আমি কোন শীতের পাখি নই, আমি কোন আগন্তুক নই। বাহ, আবারও ধন্যবাদ। বড্ড সরল, ভীষণ সরল, একেবারে মানে মনের মতন কথা, মনের মতন সুর। এবার একটু আপনার ছোটবেলার কথা জানতে চাই। ছোটবেলায় বেড়ে উঠেছেন কোথায়, জন্ম, পড়াশোনা? আচ্ছা, বেড়ে উঠেছি ঢাকাতেই। গান বাজনা আমাদের বাসায় ভালোই হতো, মানে ভালো হতো বলতে আমার বাবা চাইতেন আমরা সবাই খুব গান বাজনা করি। আচ্ছা। তো আমি তখন একদম বেশি ছোট, 2-3 বছর। ওই সময় আমাদের বাসায় ওস্তাদ আসতেন, গান শেখাতেন, তবলা প্লেয়ার আসতেন, সেভাবে শেখাতেন। তো আমি তখন মানে ওনার কাছে আমার শেখার সৌভাগ্য হয় নাই, কারণ আমি ওনার কোলে বসে রীতিমতো ডিস্টার্ব করতাম আর কি। আমার গান নিয়ে খুব আগ্রহ ছিল, সো আমি ওনার লেসন প্রসেসিং এ লিটারেলি ডিস্টার্ব করতাম। ও গড। বাট যাই হোক, ওখান থেকে শুনে শুনে গানের প্রতি আগ্রহ হয়। আমাদের বাসায় গান আমার বাবা আর কি এটা মোটামুটি বাধ্যতামূলক ছিল যে সবারই আচ্ছা। কিছু না কিছু একটা করতে হবে। ওকে, সো ওস্তাদজি যার কথা বললেন, উনি কি আপনাকেই শেখাতে আসতেন নাকি না না না, পরিবারের আমার অন্য বাদ কেউ? বাকি আমরা 5 ভাই বোন, তো বাকিরা বাদ বাকি 4 জনকে শেখাতো আর কি। আমি সব ছোট ছিলাম। তো আপনি যেমন এখন একেবারে মেইন স্ট্রিম মিডিয়াতে রয়েছেন, আপনার পরিবারের আর কেউ কি রয়েছেন না, সঙ্গীত আর কেউ জগতে? নাই। ওরাই করেনি বলো। কি মজার বিষয় যে এই যে ছেলেটা একটু দুষ্টামি করতো, ডিস্টার্ব করতো, সেই করছে। বাট পরিবারের সবাই কে কোন সেক্টরে গেছেন? পরিবারের বিজনেস, জব এগুলো আচ্ছা। করছে, অন্য আদার প্রফেশন। ছোটবেলায় কি স্বপ্ন দেখতেন নিজেকে নিয়ে? মিউজিশিয়ান হবেন এমনটাই কি ভাবতেন? না, ছোটবেলায় ভাবতাম পাইলট হব, এই হব সেই হব, নানা জিনিস। বাট সবসময় আমি কিছু না কিছু একটা বাজাতাম। লাইক আমি স্কুলে যেতাম, আমাকে তো ওই যে পেন্সিল বক্স ছিল যে আগে, তো ওইটাতে মিউজিক্যাল পেন্সিল বক্স ছিল আগে, ওইটাতে সারে গামা পাধা নিসা হ্যাঁ, এটাই I পাওয়া guess, যায়। হ্যাঁ। তো আমি স্কুলে গেলে ওইটা দিয়ে বিভিন্ন গানের সুর টুর বাজাতাম আর কি। তো অলওয়েজ কিছু না কিছু একটা করবো। আর যখন হাতে ইনস্ট্রুমেন্টস নাই, তখন সামনে টেবিল আছে, টেবিলে হয়তো একটু তাল বাজাচ্ছি, ওইটাই মানে। তখন হয়তো মাথায় ছোটবেলায় আসলে তো কেউ মানে ইনস্ট্যান্ট ভাবতে পারে না, আসলে লজিক্যালি পারবে না ভাবতে, বড় হয়ে কি হবো, কি করতে চাই। বাট আসলে খুব ভিতরে আমার এটাই হয়তো ছিল। আমি বাইরে পড়াশোনা করেছি আইটির উপরে, পড়াশোনা শেষ করেছি, সুন্দর মতো মিউজিককে প্রফেশন নিয়ে ফেলছি। মানে এর বাইরে আমি আর কিছু চিন্তা করতে পারিনি। চিরকুট ব্যান্ডের সাথে জড়িয়ে পড়ার গল্পটা যদি শেয়ার করেন। আচ্ছা, চিরকুট ব্যান্ডে জড়ানোর ব্যাপারে ওটার একটা স্টোরি আছে। তো তখন আমার একটা ব্যান্ড ছিল বিহঙ্গ, ওই ব্যান্ডে আমাদের ফুল অ্যালবাম হয়ে গেছে, মিক্সিং মাস্টারিং চলতেছে, 2-1টা রেকর্ডিংও বাকি ছিল। তো চিরকুটের আরেক ইমন চৌধুরী, ওকে আমরা বললাম যে তুই ভাই একটু বেস বাজায় দেয়, বেস। তো ও খুব আগ্রহ নিয়ে চলে, কারণ আমরা যারা লিড গিটার বাজাই আমাদের আসলে ভিতরে খুব ইচ্ছা থাকে বেস বাজানোর। ও তো অসাধারণ গিটারিস্ট, ওর গিটার প্লেয়িং নিয়ে কোনো কথা নেই। তো ও বললে ও নিজে এক্সাইটেড, ওয়াও ঠিক আছে বেস বাজাবো। তো এই আমার ব্যান্ডে তারপরে ও কয়েকটা গানে বেস টেস বাজালো, দ্যাট আই মিন দোজ ওয়্যার অসাম প্লেয়িং অ্যাকচুয়ালি। এনিওয়েজ, তো এর মধ্যে আবার চিরকুট ব্যান্ডও তাদের বেসিস্ট লাগবে। সে তখন আমাকে এসে বলল, ভাই আমি আপনার অ্যালবামে বাজাই দিচ্ছি আপনার ব্যান্ডে, আপনি আমার ব্যান্ডে এসে বেস বাজান। আমি তো বেস বাজাই নেই জীবন, আমার বেস গিটারও নাই। বলে ব্যাপার না, আপনি বাজাবেন, কিনে জাস্ট বাজানো শুরু করেন। তো এই এরকম করে পথ চলা শুরু। তারপর তো প্রায় 4-5 বছর চিরকুটের কিন্তু সাথে কাজ করলাম। ছেড়ে দিলেন কেন, নাকি ছেড়ে দিতে হলো?
না, ছেড়ে দিতে হলে কি আমার আসলে আবার বাইরে চলে যাওয়ার কথা ছিল। আচ্ছা। তো ওইভাবে সময় দিতে পারছিলাম না। তো তারপরে বললাম যে আমার তো যেতে হবে, অন্য একটা বেসিস্ট দেখেন আপনারা। তো ওইভাবে ছাড়া আর কি। করোনার সময়ে আপনি একটা গান তৈরি করেছিলেন, আপনি নিজেই গিয়েছিলেন, কারি পুঁজি করলা মানুষ এই আছে এই নাই, কোন ভাবনা থেকে তৈরি করেছিলেন? ও আচ্ছা আচ্ছা, এই গানটা আসলে করোনার সময় হয়তো আপনারা ওইটা লঞ্চ করা হয়েছিল ওই সময়। গানটা আসলে আরো অনেক আরো আগে আগের। তৈরি করা। এটা আমার বন্ধু মান্না, ওর লেখা। তো ওর একটা প্রাইমারি একটা সুরও করা ছিল। তো গানটা নিয়ে আসে, আমরা সবসময় স্টুডিওতে আড্ডা দিই। ও মিউজিশিয়ান না, ও একটা খুব মানে অন্য প্রফেশনের, আইটির। এনিওয়েজ, তো ও যখন গানটা নিয়ে আসলো, তারপরে আমার গানটা খুব ভালো লাগে। আমি বলি যে দে তো কাগজটা, আমি নিয়ে করি। তো আমি একটা স্টুডিওতে বসে জাস্ট একটা ড্রামসের একটা গ্রুভ আর একটা বেজের গ্রুভ দিয়ে ওদের সাইডটা আমি আমার মতো গাই। এইটা বলে আমি জাস্ট ঢুকে গেলাম রেকর্ডিং এ চাপ দিয়ে। মিউজিকটা যা ছিল ওইটার মধ্যে আমি একটানা পড়ে গেছি, মানে গান গাওয়া, সুর করা, পড়ে যাওয়া সব একসাথে। ওইভাবে গানটার টিউনটা আসলে ফাইনালি হয়। এবং করোনার সময় সেটা আমি বলতেছি, করোনা তো 2020-21, হ্যাঁ। 2021 এরকম, আর ওইটা আরো 5-6 বছর আগে। ও মাই গড। তো ওই রেকর্ডিংটা যখন আমি তারপরে যখন রিলিজ দিব, মানে রি-রেকর্ড করার চেষ্টা করেছিলাম যে আরেকবার গাবো, কারণ তখন তো জাস্ট লিরিক দেখে গাইছি। আই ট্রাইড এ লট, অনেকবার ট্রাই করেছি। তো আগের রেকর্ডিং কে বিট করতে পারিনি, কারণ ওইটা একটা ডাইরেক্ট একটা ফিল দিয়ে করা ছিল। তো তারপরে ওইটাই আমাদের হৃদয়ে ছুঁয়ে গেছিল সত্যি কথা ওই গানটি। এবং আমি এখন জানলাম যে এটা ওই সময়ের না, আরো আগের। কিন্তু কিছু গান থাকে টাইমলেস, কালোত্তীর্ণ, কালজয়ী, ওই রকমই যে ওই সময়ের সাথেও যেন বড্ড মিলে যায়। এবারে একটু আপনার পার্সোনাল ইউটিউব চ্যানেল নিয়ে জানতে চাই। এটা কি যুগের চাহিদার কথা মাথায় রেখেই চ্যানেলটা করা? কারণ এখন তো আমরা দেখছি সিঙ্গলসের যুগ, অনেক শিল্পীরাই নিজস্ব প্রোফাইলটা মেনটেন করছেন ইউটিউবে বা স্পটিফাইতে। আমার ইউটিউব চ্যানেলটা, আমার জিমেইল অ্যাকাউন্ট যখন খুলি, মানে ইউটিউব যখন প্রথম আসে তার কিছুদিন পরে মনে হয় খোলা, এমনি জাস্ট আউট অফ কিউরিওসিটি আমি ক্রিয়েট করে রাখছিলাম। এবং এই চ্যানেলটা আমি যে খুব মেনটেন করি তাও না, আসলে মন চাইলো দিলাম। মানে ইউটিউব চ্যানেলটা নিয়ে আমার ওইভাবে কাজ করা হয়ে ওঠে নাই। বাট আমার 2-3 বছর হলো মনে হয়, নোটিস বোর্ড একটা অ্যালবাম আছে আমার। তো ওইটার যেই কয়টা গান আছে ওগুলো আমি এখানে আস্তে আস্তে একটা একটা করে কোনো না কোনো রকম ফর্মের ভিজুয়াল তো কিছু বানাতে হবে, অ্যাজ লং এজ আই এম কিপিং ইট ইন ইউটিউব চ্যানেল। এমনিতে যদিও অ্যালবামটা ওয়ার্ল্ড ওয়াইড এমনিতে ডিস্ট্রিবিউট আছে, ইউটিউব চ্যানেলটা ওগুলো এখনো দেওয়া হয়নি। আচ্ছা, এবং আপনার অ্যালবামটার কথা যদি বলতে চাই, 2021 সালে মোস্ট প্রবাবলি ওটা কি আপনার নিজস্ব প্রথম অ্যালবাম ছিল নোটিস বোর্ড? নোটিস বোর্ড অ্যালবাম হিসেবে অবশ্যই প্রথম, ওয়ান এন্ড অনলি। 9টা গান ছিল আপনার, 9টা গান, একটা গিটার ইনস্ট্রুমেন্টাল ইনস্ট্রুমেন্টাল ছিল। বা আপনি তো শুনেছেন মনে হ্যাঁ, হচ্ছে। ওই অ্যালবামটা আপনার জন্য কতটা স্পেশাল ছিল? ওইটা আমার জন্য কোয়াইট স্পেশাল, কারণ ওইটা আমার মানে আমার টোটাল যে মিউজিক জার্নি, মানে অ্যাজ এ মিউজিক ডিরেক্টর, কম্পোজার, যেগুলো যেগুলো বলে মানুষ। তো আমি তো বেসিকলি আমার ক্লায়েন্টের জন্য কাজ করি, সোজা কথায় যদি বলি। গান কম গাওয়া হয়, মিউজিক করা হয় বেশি। তো এই থ্রু আউট দিস জার্নি, ধরেন লেটস সে ফ্রম 2006-07 থেকে এই আজ পর্যন্ত যে কটা গান আমি লিখতে পেরেছি, আমার অ্যালবামের 9টার মধ্যে 4-5টা আমার লেখা, বাদ বাকি 4-5টা ফ্রেন্ডসদের লেখা গান। তো ওই গানগুলো একটু 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 করে জমেছে, আমি জমে এরকম 10টার মতো যখন হলো, তারপরে আমি অ্যালবামটা করলাম। তো ওইটা আমার তাহলে তো অনেক বছর, সেই 2006-07 থেকে যদি ধরি 2022 যত হয়, মানে 12-14 বছরের কন্টেন্টস একবারে গ্যাদার করে তারপরে এটা অ্যালবাম হিসেবে এনে। তবে এরপরে আর এরকম কিছু পেলাম না কেন? সেটা কি সময়ের অভাবে, মানে সময় স্বল্পতার কারণে, অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে? ওই যে আমার প্রোডাকশন হয় অনেক আগে, আমি লঞ্চ করে নয়, আমার অলরেডি তার মানে পাইপলাইনে pipeline আরো 3-4-5টা আছে। আছে, আমি এখনো লঞ্চ করি নাই। আচ্ছা, কোন সিনেমার পরিচালক যদি এসে বলে একটা হিট গান চাই, এই যে এই কথাটাকে আপনাকে অনুপ্রাণিত করে, নাকি চাপে ফেলে, নাকি খানিকটা হলো একটু ব্যথিত করে? আপনি এত কঠিন কঠিন কোশ্চেন কই পান কে জানে। আচ্ছা, ফ্যাক্ট হচ্ছে কি, মানে
হিট গান চাই এরকম, মানে আমি যাদের সাথে কাজ করি ওনাদের মুখে আমি এগুলো কখনোই শুনিনি। এটা আমি এদিক দিয়ে আমি সুপার লাকি। আর আমি এমনিতে তো কমার্শিয়াল মুভিতে কাজ করি না, কখনো করা হয়নি। এটা কি মানে করেন না আপনার নিজস্ব ইচ্ছা থেকে যে না আমি করব না, নাকি মানে অতটা আগ্রহ আপনি পান না? না, ফ্যাক্ট হচ্ছে কি আপনার ফ্রেন্ডস সার্কেল কিন্তু আপনার মতোই হয়, হ্যাঁ তাই না? সো আমার এই মিউজিক্যাল জার্নিতে আমি যাদের সাথে কাজ করি ওই আমার এই সার্কেলটা আসলে ওই কাইন্ড অফ আমার মতোই, তো ওরকম হিট এরিয়া চ্যানেল। যেমন আমি বললাম আমার ইউটিউব চ্যানেলের বয়স প্রায় 15 বছর বা আরো বেশি হবে। সাবস্ক্রাইবার বোধহয় 700-800 বা এরকম। আচ্ছা, গান আছে 8টা-10টা। সো আমি ওই হিট করতে হবে, প্রতিদিন কন্টেন্ট বানায় অনেক কিছু করে করতে হবে, ব্লা ব্লা ব্লা। আমি ওটার মধ্যে সেটাতে নাই। বিশ্বাসী নন আপনি। পিন্টু ঘোষের সাথে আপনার অনেক দিনের একটা সুন্দর জার্নি ছিল, আপনার জীবনে তার প্রভাব কতখানি? ওর মানে আমার জীবনে ওর প্রভাব তো অনেক, কারণ আমি বেসিকলি ওয়েস্টার্ন মিউজিশিয়ান বা ওয়েস্টার্ন গানই শুনতাম বেসিকলি। তো পিন্টুর সাথে ও আমার তো দোস্ত আসলে। ও যখন একদম প্রথম ঢাকায় আসে তখন ওই যেটা বললাম যে বিহঙ্গা নামের একটা ব্যান্ড ছিল, ওইটাতেও ভায়োলিন বাজাতো প্লাস ভোকাল, আমি ওইটাতে গিটার প্লাস ভোকাল। তারপর ওখানে নির্ঝর চৌধুরী ছিল, আরো কয়েকজন ছিল আদার মিউজিশিয়ানসরা। তো ওরা এখন বিভিন্ন ব্যান্ডে বিভিন্ন ইয়েতে আছে। আমজাদ ছিল। তো এনিওয়েজ, তো ওর কাছ থেকে আমি ফোক তারপরে ক্লাসিক্যাল অনেক জিনিস শিখতাম। তো আমি নানান রকম এক্সপেরিমেন্টেশনও করতাম। তো আমার যেহেতু স্টুডিও ছিল তখন থেকেই, তো আমি বসে দুজনে মিলে বসে অনেক কম্পোজিশন করেছি। ওইটার ধারাবাহিকতাতেই কিন্তু তারপর তকির ভাইয়ের সাথে কাজ করাই, বেশ কয়েকটা মুভি করা হয়েছে ওনার সাথে, 4টার মতো এই করা হয়েছে। আমরা দুজনে মিলেই করি, ট্যাগ টিম টাইপের। একটু অন্য প্রসঙ্গে জানতে চাই, ফুটবল বিশ্বকাপ চলছে, 2026-এর আসর ফলো করছেন কি? অবশ্যই। কোন দলকে সমর্থন করে চলেছেন যবে থেকে আপনি ফুটবল বিশ্বকাপের ফ্যান? আমি যখন থেকে খেলা বুঝি, সিন্স মাই ভেরি চাইল্ডহুড, আর্জেন্টিনা। বাহ, দারুণ। এবং এবার তো ওয়ার্ল্ড কাপটা আমরা দেখছি আসলে ঘটনা অঘটনের বিশ্বকাপ, অনেক কিছুই হচ্ছে, অনেক ঘটনা ঘটে গেছে, বড় বড় দল বাদ পড়ে গেছে এবং অনেক দলকে হয়তো আমরা ভাবিনি যে ফাইনাল অবধি চলে আসবে, সেটাও এসছে। আর খুব ভালো লাগলো আপনার সাথে গল্প করে, কথা বলে। খেলা, গান সবকিছু নিয়েই জীবনটা সুন্দরভাবে কাটুক, আরো দারুণ দারুণ গান আপনার কাছ থেকে আমরা পেতে চাই। খুব ভালো থাকবেন। মাছরাঙা টেলিভিশন এবং বিনোদন সারাদিনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক শ্রোতা মাছরাঙ্গার সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া করবেন। অবশ্যই অবশ্যই। আর এই পর্যায়ে তো দর্শকদের কাছ থেকে আমার বিদায় নেবার পালা। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের পর্ব? আশা করি ভালো লেগেছে। আগামী পর্বে দেখা হচ্ছে নতুন কোনো বিশেষ অতিথিকে সাথে নিয়ে, আরো একটি ভালো সময়ের প্রত্যাশা জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। বিদায়।